আর তারপর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই। আমরা প্রায় যেটা কাজটা করি, আমরা যেকোনো ফাইলটা ওপেন করে ডাবল ক্লিক করে দেন আমি এটার আউটপুট দেখি। আমাদের কোডের কি কোনো চেঞ্জ করে তারপর যদি আমরা এন্টার দেই তাহলে কিন্তু এটার আউটপুটটা আসে। তো আমরা যদি চাই যে এটা আমরা লাইভলি চেঞ্জ করতে, যেমন ধরুন আমি একটা কোনো কিছু চেঞ্জ করলাম এখানে। প্লাস লিখলাম, দেন সেভ দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে গিয়ে আমার এন্টার দিতে হচ্ছে, তারপর কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। তো এটা যদি আমি লাইভলি চেঞ্জ করতে চাই উইথআউট এন্টার বা রিফ্রেশ ছাড়া, তাহলে আমার একটা এক্সটেনশনের প্রয়োজন হবে। এটা আমি অলরেডি আপনারা আশা করি সবাই সেট আপ করে রেখেছেন, লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর আপনার যে ফোল্ডারটা আছে, ধরো রুট ফোল্ডার যেটা, ওইটি রাইট ক্লিক করে আপনার সম্পূর্ণ ফোল্ডারটা ওপেন করবেন, মানে সম্পূর্ণ প্রজেক্ট ডাইরেক্টরিটা সম্পূর্ণ ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচে দেখতে পারবেন যে গো লাইভ নামের একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক টু রান টু লাইভ সার্ভার। তো গো লাইভে ক্লিক করার সাথে সাথে দেখবেন স্টার্টিং হচ্ছে, তারপর একটা আমার আইপি অ্যাড্রেসে এটা আমার লোকাল হোস্টের পোর্টে কিন্তু চালু হয়ে গেছে। এটা এখানে দেখতে পাচ্ছি যে index.html আসছে। তো এখানে যদি আমি মানে এজ লাইক আমাদের ডোমিন নামের মতো এটা কাজ করবো আর কি। এখানে আমরা যদি about.html দিই, আমার যে পেজটা আছে এখানে about.html এন্টার দেওয়ার সাথে সাথে আমার পেজটা কিন্তু চলে এসেছে। এখন ব্যাক করছি, ধরুন এক সাইডে রাখলাম, কোডটা অন্য সাইডে। ওকে, তো এখন দেখুন আমি এখানে যদি চেঞ্জ করি কোনো কিছু, সেভ দিলাম, দেখুন অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমার। তারপর ধরুন এখানে আমি একটা এক্সাম্পল চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এটা মূলত হচ্ছে আপনার এই গো লাইভের কারণে। এখন যদি আমি এটা অফ করতে চাই, পুট এখানে অফ করে দিলে ক্লিক করলে এটা আপনার ডিসপোর্টিং হয়ে যাবে। তখন কিন্তু আমি এন্টার দিলে এটা কিন্তু কাজ করবে না। আমার ম্যানুয়ালি কিন্তু আমার ওই ফোল্ডার থেকে ডাবল ক্লিক করে সিঙ্গেল টু ওপেন করতে হবে এইভাবে। এই হচ্ছে কি আপনার লাইভ সার্ভারের কাজের সুবিধা। তো আমরা সবসময় এটাই দিয়ে কাজ করব, চেষ্টা করব যে কোনো ডিজাইন হোক বা কাজ করতে গেলে এটা আমরা অন করে কাজ করব। ওকে, দেন আমি এটা ক্লোজ করে ফেলি। তো এখন আমরা আজকে করব যে ইনলাইনের কাজ, ইনলাইন সিএসএস এর কাজ। তো মোটামুটি পাশাপাশি একটু সিএসএস দেখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে ভালো। তো ইনলাইন সিএসএস যেটা আছে এটাকে মূলত বলা হয়, সিএসএস কিন্তু দু প্রকারের। একটা হচ্ছে আপনার এক্সটার্নাল ফাইলে সিএসএস রাখতে হয়। যেমন ধরুন একটা ফাইল আমি ক্রিয়েট করে এখানে একটা ফোল্ডার করলাম সিএসএস, তারপর এখানে রাইট ক্লিক করে নিউ ফাইল style.css, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি style.css দিলাম। ওকে, তো একটু রাখলাম, রাখার পর এটাকে আমি যদি লিঙ্ক আপ করতে চাই, ধরুন আমি এটা লিঙ্ক আপ করতে চাচ্ছি আমার HTML ফাইলের সাথে। তো এখানে হেডে গিয়ে লিঙ্ক লিখবো, লিঙ্ক সিএসএস, ক্লোন সিএসএস লিখলে দেখবেন যে আপনার লিঙ্ক রিয়েল স্টাইল শিট HRF এর ভেতরে যেটা আছে ওইটাতে আমি লোকেশন দেবো, আমার সিএসএস এর ফাইলের যে লোকেশনটা আছে এইটা দিয়ে দেবো। এটা কিন্তু আপনার সিএসএস ফোল্ডারের ভেতরে, তাই জন্য আমার এখানে কিন্তু সিএসএস স্ল্যাশ দিয়ে দিতে হবে। ওকে, তো এখন আমি সেভ দিলাম কন্ট্রোল S দিয়ে। তো এখানে আমি আপডেট হয়েছে। তো এখন style.css যেটা আছে অলরেডি দেখবেন আমরা আপনার ডাইরেক্টরিতে
সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার ভিতরে একটা style.css একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারটা আমরা style.css ওপেন করে এখানে যদি আমরা লিখি, যেমন ধরুন বডি, বডি মূলত হচ্ছে আপনার ট্যাগ। এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন HTML এর ট্যাগ, ওই ট্যাগটার মূল নাম হচ্ছে কি বডি। তো বডি আমি সিলেক্ট করলাম, এখানে বডি সিলেক্ট করে দেন একটা থার্ড ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর এটার ভিতরে আমি এখন আমার যেরকম কালার বা আমার যেরকম চাহিদা এটা আমি কাজ করব। যেমন ধরুন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো আমার ব্যাকগ্রাউন্ড লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সাথে দেখবেন এখানে বিভিন্ন রকম কালার চলে আসছে। এটা মূলত আপনার বিএস কোডের কারণে এরকম সাজেস্ট করছে। তো আমি এক্সাম্পল কোড লিখছি, কালার কোড, এটাকে মূলত বলা হয় হ্যাশ দিয়ে কালার কোড লিখতে হয়। যেমন ধরুন আমি একটা কার্ড তিনটা দিয়ে দিলাম, মানে একটু গ্রে কালার, দেখছেন এখন কিন্তু গ্রে কালার হয়ে গেছে। চাইলে আমি হ্যাশ এখান থেকে সিলেক্ট করব, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। এখন আমি যদি এই লিঙ্কটা যদি না করা থাকে তাহলে কাজ করবে না, দেখবেন চলে গেছে টুকটুটা। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি আমি এটাকে চাই, যেমন ধরুন এটা কিন্তু একদম লেগে গেছে, তাই না? তো প্রত্যেকটা জিনিস দেখবেন একটা সেন্টার ওয়াইজের একটা ভিতরে আছে, ভিতরের মধ্যে একটা অ্যালাইনমেন্টের মধ্যে দিয়ে আছে। তো এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানে উইডথ দিতে হবে, উইডথ 980 পিক্সেল দিলাম। ওকে, 980 পিক্সেল দেওয়ার পর কাজ করছে না, কারণ এটাকে সেন্টার আনতে হবে। সেন্টার নিয়ে আসলে তখন গিয়ে কাজ করে। মার্জিন 0 অটো সেট দিলাম। এখন দেখুন এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। এটা আপাতত এটুকু মনে রাখুন, এটা হচ্ছে কি মেইন সিএসএস এর কাজ। এটাকে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস বলে লেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ। ওকে, আমরা এখন যেটা করলাম, আর এটা মূলত আপনার এক্সটার্নাল ফাইলে রাখা হয় সিএসএসটা। আমার কাজের অনুযায়ী আমি যে কোনো ধরনের সেকশনের কাজ করি না কেন, এটাকে ভাগ করে আমি রাখতে পারি সিএসএসটা। তো আমি এটার ভিতরে মূলত স্টাইলিংয়ের কাজ, তো সেজন্য আমি আলাদা করে রাখছি। এই জন্য লিঙ্ক করতে হয়েছে আমার পেজের সাথে। যে পেজের সাথে আমার লিঙ্ক করা থাকবে ওই পেজে কিন্তু এক্স্যাক্টলি ওই ডিজাইনের বা আপনি এখানে যেটা কাজ করবেন ওইটা কিন্তু আউটপুট এখানে কাজ করবে। তো এখন ধরুন আমি এক্সটার্নাল ফাইলে রাখবো না, জাস্ট শুধুমাত্র আমি আমার ট্যাগের মধ্যে দিয়ে স্টাইল করব উইথআউট আপনার ফাইল ছাড়া। ওইটাকে আমি কমান্ড আউট করে দিই। ওকে, কমান্ড আউট করে দিলাম, এটা কাজ করবে না। তো ধরুন আমি এখন চাচ্ছি এখন ধরুন আমি চাচ্ছিলাম যে H1টা একটু সাইজটা বড় করতে। তো H1 এর পর স্পেস দেবো, স্পেস দিয়ে স্টাইল লিখবো, STYLE। স্টাইল লেখার পর ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর আমার অটোমেটিকলি কিন্তু ডাবল কোটেশন চলে এসেছে। এটা মূলত এক্সটেনশন থেকে নিচ্ছে। যাই হোক, ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পর আমি এখানে লিখবো ফন্ট সাইজ, ফন্ট SIZ সাইজ লেখার পর আপনি এখানে ক্লোন দিবেন। ক্লোন দিয়ে এখানে সাজেস্ট করবে লার্জা, মিডিয়াম, স্মল এগুলো। তো আপনি চাইলে যেমন ধরুন 50 পিক্সেল, PX মানে পিক্সেল, সাইজে কিন্তু অটোমেটিকলি বড় হয়ে যাবে। এটা চাইলে আপনি আরও বাড়াতে পারেন, 72 পিক্সেল যদি দিই তাহলে এটা পিক্সেল সাইজ অনুযায়ী হবে। ওকে, পিক্সেল দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা ফন্টের নামটা চেঞ্জ করতে, তাহলে আমাকে এখানে একটা সেমিক্লোন দিতে হবে। যদি আরও অ্যাড করতে চাই এটার মধ্যে স্টাইল, তাহলে আমাকে সেমিক্লোন দিয়ে শেষ করলাম। তারপর আরেকটা লিখতে হবে ফন্ট ফ্যামিলি লিখে ক্লোন দিলাম। দেওয়ার পর আমি আমার ফন্টের নাম লিখতে পারি, আমি বিভিন্ন রকম ফন্ট এখানে ইউজ করতে পারি। যেমন ধরুন আমি একটা ফন্ট ইউজ করছি এটা। ওকে, দেন সেভ দিচ্ছি, দেখুন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এটা আমার যেহেতু আমার উইন্ডোজে সেট আপ করা আছে ফন্টটা, সেই জন্য এখানে সাজেস্ট করছে। যাই হোক, আমি এখান থেকে আপনারা চাইলে মাল্টিপল কমা দিয়ে মাল্টিপল ফন্ট ইউজ করতে পারেন, কিন্তু প্রথম সারিতে যে ফন্টটা থাকবে এটা কিন্তু উইটের আউটপুটে এক্স্যাক্টলি দেখাবে। আর যদি বাই চান্স মনে করেন এই ফন্টটা নাই আমার, হ্যাঁ, তখন কি আপনার টাইমস নিউ রোমান ফন্টটা চলে আসবে অটোমেটিকলি।
সেই জন্য ডাবল আপনি চাইলে অল্টারনেটিভ ফন্ট ইউজ করতে পারেন একসাথে, কমা দিয়ে এভাবে। আর না হয় জাস্ট একটা সিঙ্গেল ফন্ট রাখতে পারেন। ফন্টের নাম দিতে হবে এখানে আপনার, যেমন এটা দিলাম। তো এখানে আমি চাইলে এখানে আরেকটা করতে পারি কাজ। এখানে আমি একটা স্টাইল, ফন্ট ফ্যামিলি, এরিয়াল, এরিয়াল দিলাম। তো এখানে দেখুন এরিয়াল ফন্ট চলে এসেছে। এখানে আপনি চাইলে আবার এভাবে দিতে পারেন, কোটেশন দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো তারপর যখন আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কালার আমি দিলাম রেড, সেভ দিচ্ছি। দেখুন অটোমেটিকলি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যে সিএসএসগুলো আমি কাজ করছি, ওইগুলো আমি চাইলে স্টাইলের শিটেই নিয়ে কাজ করতে পারি। এখন ধরুন আমি একটা কাজ করি, এখানে কিন্তু আমার যে কোনো একটা করি না কেন, এখানে আমার ম্যানুয়ালি কিন্তু স্টাইল এভাবে লিখে কাজ করতে হইতেছে। তো এখন যদি আমি চাচ্ছি যে যতগুলো H1 থাকবে, আমি যতটা ডিজাইনে H1 ব্যবহার করব, সম্পূর্ণ H1 ডিজাইনে কিন্তু আমার একটা স্টাইল শিট বা একটা ডিজাইন কালার একটা সেট আপ করা থাকবে, ওইটা অটোমেটিক যাতে পেস্ট হয়ে যায়। ওইটা করতে গেলে যেমন ধরো আমি এখানে H1 সিলেক্ট করলাম, H1, তারপর ব্র্যাকেট দিলাম। তারপর এখানে যে আমি কাজটা করছি এইটাকে ধরুন আমি কাট করে নিয়ে যাচ্ছি, নিজে পেস্ট করলাম, করার পর সেভ দিলাম। ওকে, এইটা প্রয়োজন নেই, সেভ। ওকে, তারপর এখানে কাজ করবে না কারণ এটা কমেন্ট আউট করা আছে, এটাকে আমি আনকমেন্ট করে দিচ্ছি কন্ট্রোল/, দিয়ে। অটোমেটিকলি দেখুন এখানে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু বডিতে ধরছে, বডি ট্যাগের মধ্যে সম্পূর্ণ যে আমার এরিয়াটা আছে, কন্টেন্ট আছে, ওই কন্টেন্ট কিন্তু মূলত আপনার আমাদের বডি যে ট্যাগটা রয়েছে ওই বডি ট্যাগের মধ্যে দিয়েই কিন্তু আছে এটা। তো এখানে যে H1টা দিয়েছি, এই H1টা কিন্তু এই জায়গায় গিয়ে অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি আরও H1 অ্যাড করি, কপি করলাম, ধরেন আরও 3-4টা অ্যাড করলাম, তাহলে দেখুন সেম স্টাইল সেম কালার এখানেই চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে যদি আমি চেঞ্জ করি, যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম এক্স্যাক্টলি গ্রিন। ওকে, গ্রিন ইয়েলো দিলাম, দেন সেট দিলাম। এটাকে আমি একটু প্লাগ করে দিই, প্লাগ করে দিচ্ছি। এই দেখুন অটোমেটিকলি সব জায়গায় কিন্তু পেস্ট হয়ে গেছে। এটা এই হচ্ছে কি মূলত সিএসএস এর বেনিফিট। আর আরেকটা জিনিস আপনি যদি করতে চান, যেমন ধরুন এখানে কিন্তু অলরেডি ধরেন একটা স্টাইল অ্যাপ্লাই করা আছে, H1টা অ্যাপ্লাই করা আছে। তো আমি চাচ্ছি ওইটাকে ওভাররাইট করতে, যে কোনো একটাকে আমি ওভাররাইট করে আমি আমার নিজের মতো একটা কালার চেঞ্জ করব। যেমন ধরুন এই H1টা আমি চাচ্ছি যে এই গ্রিন ইয়েলোর থেকে আমি হোয়াইট করে দিতে, তাহলে স্টাইল ইংল্যান্ড সিএসএস ইউজ করতে হবে তখন আমার। এটাকে মূলত ইংল্যান্ড সিএসএস বলে। কালার এখান থেকে আমি যদি এক দিয়ে দিই তাহলে সাদা হয়ে যাবে। দেখুন সবগুলি কিন্তু গ্রিন ইয়েলো রয়েছে, কিন্তু মাঝখানে যে কালারটা আছে এটা কিন্তু সাদা হয়ে গেছে। কারণ হচ্ছে আমি এখানে ইংল্যান্ড সিএসএস দিয়ে এটাকে ওভাররাইট করে ফেলেছি, ওই সিএসএস এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। তো আমি চাইলে আরও লাইভ সিএসএস এ কাজ করতে পারি। রাইট ক্লিক করে আপনি ইন্সপেক্টে চলে যাবেন, ইন্সপেক্টে গিয়ে এই যে একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এভাবে সিলেক্ট করতে পারি, যে কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতে পারি। যেমন ধরুন এই ট্যাগটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখুন আমার element.style ফন্ট জুম করি, দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটা অটোমেটিক সিলেক্ট হয়েছে। এখান থেকে দেখুন ফন্ট স্টাইলের নাম দেখাচ্ছে, ফন্টের সাইজ বাড়াতে পারি, পিক্সেল দিচ্ছি। আমি চাইলে এটাকে আবার কালার ধরুন একটা কালার দিয়ে দিই, এটা টেক্সট সেন্টার দিতে পারি। তো টেক্সট সেন্টার মানে টেক্সট অ্যালাইন মানে এটা টেক্সট সেন্টার হবে আপনার। এখান থেকে যদি আমি দিয়ে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, মানে সবগুলো যে H1 আছে, এখন আমি যতগুলো H1 ব্যবহার করব সবগুলোতে কিন্তু একই কাজটা হবে গিয়ে। এখন এখানে দেখতে পাচ্ছেন H2-তে কাজ হচ্ছে না, H2-তে কাজ হচ্ছে না কারণ এটা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করা নাই, H2 কিন্তু দেয়া নাই। তো যদি আমি চাই যে এখানে H2-তেও হবে,
এই একই স্টাইলটা H2 তে পড়বে, H3 তে পড়বে। আমার মতো করে এখানে জাস্ট আমি কি করব, H কমা দিয়ে H2 লিখলাম, ধরুন H2 দিলাম, তারপর H2 তে ধরেন আমি এটা কেটে ফেললাম, এটা দরকার নাই। এখন দেখুন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। H2 আমি যতগুলো H2 দিব সেম স্টাইল শিট কিন্তু পড়বে একই। তারপর এখান থেকে H কমা দিয়ে H3 দেই, সেম কাজ হবে। H3 তেও কিন্তু সেম কাজ হবে। তো আপনি চাইলে যে কোনো ধরনের ট্যাগ এখানে যদি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু ওই সিলেক্ট অনুযায়ী এখানে যা স্টাইল দিবেন ওইটাই আপনার অ্যাপ্লাই হবে কি। ওকে, বেসিক্যালি এই হচ্ছে আপনার ইনলাইনের কাজ, ইনলাইন সিএসএস এর কাজ। এখন আপনার যে এই সিএসএস এর নামগুলো কিভাবে শিখবেন বা কোথায় পাবো আমি এগুলোর নামগুলো, এগুলো মূলত হচ্ছে আপনার এখানে আছে বেসিক কিছু স্টাইলের কাজ আছে। যেমন সিএসএস যেটা আছে, এই সিএসএস এর সেকশনে গেলে বেশ কিছু সিএসএস আপনি পাবেন। এখানে সিএসএস এর নাম, যে কোনটার কোন কাজ সিএসএস এর। যেমন বডিতে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু দিছি, H1 এ হোয়াইট সেন্টার, টেক্সচার মানে সেন্টার। এখানে আপনি লেফট দেন তাহলে লেফট হবে এটা, আর রাইট দিলে রাইট হবে। এখানে ফন্টের নাম দিছে, ফন্ট সাইজ দিছে। এগুলো আপনারা কি করবেন, জাস্ট পেস্ট করবেন, কপি পেস্ট করলে তাহলে কিন্তু দেখতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে এখানে। তো ধরুন পির যে কাজটা করছে, পির এখানে ধরুন এখান থেকে পি যে সিলেক্টরটা আছে ট্যাগ, ওইখানে আমি সিলেক্ট করলাম। আরেকটা পি দিয়ে স্পেশালি আমি জাস্ট চাচ্ছিলাম জাস্ট শুধু পিতে একটা এক সাইজ বড় হোক বা অন্য কিছু হোক, বা একটা আন্ডারলাইন চাচ্ছিলাম। সেক্ষেত্রে আপনাকে কালার ধরেন আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, তারপর টেক্সট অ্যালাইন, এটাকে লেফট দিয়ে দিচ্ছি বা সেন্টার করছি। তারপর টেক্সট ডেকোরেশন যদি আন্ডারলাইন দিই তাহলে দেখবেন এটা কিন্তু যে পি ট্যাগটা রয়েছে শুধুমাত্র ওই পিতেই কিন্তু অ্যাপ্লাই হবে সিএসএসটা। আমি এখানে দেখুন দিয়ে এটা কিন্তু পিতেই কিন্তু এক্স্যাক্টলি হয়েছে। চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে আমার এটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো যে এখানে আন্ডারলাইন আছে, অটো ব্লিঙ্ক কেমন, কোনটা যে কোন সিএসএস কেমন হচ্ছে সেটা আমি দেখতে পারবো। তারপর ধরুন আপনি আন্ডারলাইনে কালার চেঞ্জ করতে যাচ্ছেন, টেক্সট ডেকোরেশন কালার যদি দিই তাহলে এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। রেড দিলাম। এখন এখানে যে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর কিন্তু যদি আমি এন্টার দিই বা রিলোড দিই দেখবেন আগেরটাই চলে এসছে, এটা কিন্তু সেভ হয় নাই। তো সেভ করার জন্য আমাকে প্রথমে তো আমি এটা প্রিভিউ দেখে নেবো এখান থেকে। যেমন ধরুন টেক্সট ডেকোরেশন কালার রেড দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এই জায়গায় কপি রুল যেটা আছে ওইটা নিব। কপি রুল নিয়ে সিএসএস যাব, সিএসএস থেকে এটা সিলেক্ট করে সম্পূর্ণটা সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দেবো। তাহলে আমার দেখুন সম্পূর্ণ যে আমি প্রিভিউ অবস্থায় যে কাজ করেছিলাম ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এটা সেভ দেওয়ার সাথে দেখবেন আমার আগের কিন্তু এটা কোড রিপ্লেস হয়ে নতুন যে আমি সিএসএসটা ইউজ করেছি এটা কিন্তু আউটপুট দেখা যাবে এখানে। সিলেক্টর এখানে আছে, আচ্ছা কি সিলেক্টর হাউ টু, কমেন্টস কালার, এগুলো আপনারা দেখে নিলে আশা করি বুঝতে পারবেন। RGB অ্যাক্সেস কালার, এগুলো কালারের ভ্যালু মূলত আপনি দেখতে পারেন। এই কোডটা যদি মনে রাখতে পারেন তাহলে মনে করবেন এক্স্যাক্টলি এই কালারটাই আসবে আপনার। যেমন ধরুন আমি একটা কালার সিলেক্ট করি, ধরুন এই কালারটা। ওকে, কপি দিলাম। কপি দেওয়ার পর বডিতেই এটা পেস্ট করি, তাহলে দেখবেন এই কালারটাই কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে মূলত হেক্স ভ্যালুর কালার, এটা বেশ জনপ্রিয়। তারপর সিএসএস ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, আমরা আগে এখানে দেখেছিলাম যে একটা ইমেজ দিয়ে নিয়ে আসা, আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করে ইমেজ কিন্তু নিয়ে এসেছিলাম আগে। আগে আমরা ইমেজ ট্যাগ দিয়ে কিন্তু এখানে ইমেজগুলো নিয়ে এসেছিলাম। আমরা চাইলে সিএসএস ব্যবহার করে আপনার ইমেজ নিয়ে আসতে পারেন এখানে। তো এটির জন্য মূলত ধরুন বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো একটা আমি এখানে একটা পি নিলাম, পি নিয়ে যেমন ধরুন এখানে স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, ইউআরএল, কোটেশন, আইএমজি স্ল্যাশ, ধরুন এখানে পেমেন্ট ডট পিএনজি দিলাম, সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে। তারপর যাই তো আমার এখানে আসছে কিনা। এটা কিন্তু আসছে, মিস পাইছে, বাট এখানে আমার হাইট মেবি দিতে হবে। হ্যাঁ, এই দেখুন হাইট দিতে হবে। হাইট দিলে আপনার ইমেজটা চলে আসবে। যদি আমি অটো ইউজ করি, অটো ম্যাক্স কন্টেন্ট একটা সাইজ দিতে হবে। ধরুন আমি 300 পিক্সেল দিলাম। বা হাইট 100% দিলাম, উইড 100%। এই যে দেখুন এখন কিন্তু এই ইমেজটা কিন্তু চলে এসেছে আমাদের। তো এটা আমি ডাবল ক্লিক করে কপি করছি, ভ্যালুটা কপি করে দেন আমার এটাকে রিপ্লেস করে দিচ্ছি, পেস্ট করলাম। তাহলে দেখবেন ইমেজটা কিন্তু আমার সেভ হয়ে গেল। এখন কিন্তু আমি সিএসএস দিয়ে কিন্তু ইমেজটা নিয়ে এসেছি এখানে। ইমেজ ট্যাগ ছাড়া যে কোনো একটা পি ট্যাগের মধ্য দিয়ে বা অন্য কোনো ট্যাগের মধ্য দিয়ে আপনি স্টাইল ইনলাইন করে এভাবে আপনি নিয়ে আসতে পারেন সিএসএস। তো ওইটা আমি আবার এক্সটার্নাল সিএসএসে কিন্তু ইমেজটা নিয়ে আসতে পারি, যে কোনোভাবে ইউজ করে নিয়ে আসতে পারি। এটা মূলত যখন আমরা দেখব ক্লাস এবং আইডির কাজ যখন দেখাবো তখন কিন্তু আপনার এটা আরও ক্লিয়ার হবেন। যে এখানে কিন্তু আমরা একটা কাজ করেছিলাম, যেমন ধরুন যে বাই ডিফল্ট সব ট্যাগের নাম ইউজ করে আপনার কাজ করতে হইতেছে এখানে, বডি, H1 H2 এভাবে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি একটা নির্দিষ্ট একটা নাম দিয়ে দিব, এই নামটা যদি ইউজ করা হয় তখন গিয়ে সিএসএসটা অ্যাপ্লাই হবে। ওকে, যেমন ধরুন উদাহরণ দিই। আপনি একটা সাইজ রাখতে চাচ্ছেন যে H1 এর সাইজ, বাই ডিফল্ট আপনি যদি এগুলোর সাইজ না দেন, তো আমি এগুলো কেটে দিই, আবার কেটে দিচ্ছি। ওকে, আপনি চাচ্ছেন যে একটা এখানে ফন্ট হবে একটা, এই ফন্টটা সব জায়গায় ইউজ হবে। তখন কি আমি কি করবো, এখানে বডি যেহেতু রয়েছে আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি, ধরেন এটা এরিয়াল সেজার। তখন কি দেখবেন সম্পূর্ণ বডিতে যা আমার কন্টেন্ট আছে সবগুলোতে কিন্তু একই ফন্ট হবে। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট কোনো কিছু একটা করে রাখবো, যে এই নামটা ইউজ হলে ওইটাই মূলত আপনার আউটপুট আসবে সিএসএস এর অ্যাপ্লাইবল। যেমন ধরুন এখানে আমি ক্লাস ইউজ করি, ক্লাস দিয়ে একটা নাম সিলেক্ট করি, যেমন ধরুন H1, ধরুন এখানে আমি মাই H1 দিলাম। ওকে, মাই H1,
কপি সেভ দিলাম, ক্লাস ইকুয়াল মাই h1। ওকে, এটাকে আমি আইডেন্টিফাই করার জন্য এই নামটা দিলাম। এখন আমি এখানে ধরবো, আগে তো আমরা h1 দিয়ে ধরেছিলাম, এখন আমি দিব মাই ডট মাই h1, এক্স্যাক্টলি যে নামটা আছে এখানে ওই নামটাই এখানে দিব, দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে দিব এখানে। এখন আমি আগে যে সিএসএস গুলো আমরা ইউজ করলাম ঠিক একইভাবে এখানে আমি সিএসএস ইউজ করতে পারি। যেমন ধরুন সেভছি টেক্সট লাইন হবে কি আপনার সেন্টার, ফন্ট সাইজ যেমন ধরুন একটা দিচ্ছি আপাতত 40 পিক্সেল হবে, এটা সেভ দিচ্ছি। এখন যদি আমি যাই আমার লাইভ সার্ভার, দেখুন এখানে কিন্তু অটোমেটিক একটা সাইজ কিন্তু বেড়ে গেছে। চাইলে আমি একটা কালার দিতে পারেন, কালার চকলেট কালার দিচ্ছি। এখন দেখুন কিন্তু নির্দিষ্ট এই যে h1টা রয়েছে আমার, এই h1টা যদি আমি এখন ইউজ করি অন্য কোন জায়গায়, যেমন h1 এই জায়গায় প্রেস করলাম, এটা হতে পারে h2 হতে পারে, h3 হতে পারে, h4 হতে পারে, h5 বা h6। ওকে, আপনাদের বোঝানোর জন্য তো এখন দেখুন এটা কিন্তু h2 যদি বাই ডিফল্ট এভাবে থাকে, দেখবেন কিন্তু এটা এই সাইজে আছে বাই ডিফল্ট। যখনই আমি এই নামটা যখন এই জায়গায় পেস্ট করলাম, তার যে স্টাইলটা আছে এটা কিন্তু h2তে অ্যাপ্লাই হয়ে গেছে। তো ঠিক h3তে যদি দেই, দেখবেন একই অবস্থা হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি অন্য কোনো কালার চেঞ্জ করি, এক্স্যাক্টলি সেটাই কিন্তু এখানে গিয়ে পড়বে। সেভ দিচ্ছি, দেখুন এখানে কিন্তু সবগুলাতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমি আর চাইলে আরেকটা রাখতে পারি ভাবে, ধরুন এইটা h2টার কালারটা একটু ভিন্নভাবে থাকবে। ওকে, ব্লু দিলাম, এটা ফন্ট সাইজ একটু আমি কমিয়ে নিচ্ছি এখান থেকে, যেমন 20। ওকে, এখন এখানে যদি আমি h2 ইউজ করি এই জায়গায়, দেখবেন h2 যে স্টাইলটা আছে ওইটা কিন্তু এই জায়গায় ঠিক পড়ছে। যে নামটা দেবো ওই নামটাই সে ধরে, তার যে স্টাইলটা আছে, এখন যে কোনো ধরনের ট্যাগ হোক না কেন সে একই স্টাইলটা অ্যাপ্লাই করে নেবে এই জায়গায়। চাইলে আমি এখানে h2 ব্যবহার করতে পারি, অথবা h3 এই জায়গায় ব্যবহার করতে পারি, আবার h1 ব্যবহার করতে পারি। এভাবে আপনি স্টাইলগুলো বানিয়ে নিজের মতো করে আপনার কাজে লাগাতে পারেন এই স্টাইলগুলোকে। তো মোটামুটি তো ক্লিয়ার আপনারা? কারো কোনো কোয়েকশন? ধরুন আপাতত আমরা এইটুকু পর্যন্ত স্টাইলটা রাখি, আর বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। ইমেজ তো আমরা অলরেডি নিয়ে এসেছিলাম ব্যাকগ্রাউন্ডে। ভাইয়া কোনো একটা ফিগমা থেকে যদি মানে ফিগমা ফাইল থাকতো ওটা এচটিএমএল করতাম, ওরকম করলে মনে হয় ভালো হতো আর কি। ফিগমেন্ট ফাইল ডিজাইন থাকলো ওটার আমরা এচটিএমএল দিয়ে করলাম। এটা তো সম্পূর্ণ ডিজাইন আপনাদের দেখাতে হবে, বুঝছেন? যেহেতু এটা বিগিনার লেভেল, হ্যাঁ, তো অনেকে তো আবার সিএসএস জানে না, সিএসএস কাজ ঠিকমতো জানে না, তাই না? সেজন্যই আমি টিউটোরিয়ালটা দেখাচ্ছি, এভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। ভাই আমাদের কোর্সটা তো 2 মাসের না নাকি? 2 মাস হতে পারে, 2 মাস অথবা 3 মাস যেতে পারে। তা আশা করি এর মধ্যেই শেষ হয়ে যাবে, আপনারা এক্স্যাক্টলি পারবেন। যতটুকু আপনারা শেখার ততটুকু আপনারা আয়ত্ত করতে পারবেন। তো এখানে যেটা আছে টেবিলটা একটু দেখে নিই আমি। এইগুলো মূলত আমরা আরো সৌন্দর্যের জন্য বুস্ট আপ যখন ইউজ করবো তখন আরো আমরা বেটার দেখতে পারবো এগুলো। আচ্ছা, আপাতত আমরা টেবিলটা নেই, এবং এই টেবিলটা যদি আমরা নেই এখান থেকে কপি, আমরা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, পেস্ট করলাম, সেভ। নিচের দিকে দেখবেন যে
টেবিলের বর্ডার চলে গেছে, কিন্তু বর্ডার দেখা যাচ্ছে না। চল বর্ডার 1 পিক্সেল সলিড, HTML তেমন আহামরি এত কষ্টের বিষয় না, যে এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার পেস্ট করে নিলেই কিন্তু এটা আউটপুট দেখতে পারবেন। ওকে, তো এটা মূলত হচ্ছে টিআর দিয়ে মূলত হচ্ছে আপনার যে টেবিলের রড যেটা থাকে ওইটা, ওই রড ভেতরে টিএইচ দিয়ে আপনার এখানে কি হবে, কি নামটা হবে এখানে কিন্তু নির্দিষ্ট করে দিছে। জাস্ট এই রড এই নামটা হবে কোম্পানি নেম, তারপর যে সেকেন্ড যেটা রয়েছে সেকেন্ড রড কিন্তু কন্ট্যাক্ট, থার্ডে কান্ট্রি। তো তারপর যে আপনার র যেটা দিয়েছে টেবিল রো, এটা কিন্তু এখানে তার ভ্যালু দিচ্ছে, ফার্স্ট যে ভ্যালুটা এটা কিন্তু ওই কোম্পানির, তারপর এটা কিন্তু আপনার মারিয়া হেডার কন্ট্রাক্ট, তারপর কান্ট্রি যেটা জার্মানি। ঠিক এইভাবে টেবিলটা হয়। চাইলে টেবিলটা আপনি সিলেক্ট করতে পারেন, সিএসএস দিয়ে সেভ দিলাম। ওকে, তারপর এখন তখন আমি সিলেক্ট করি আমার টেবিলটাকে, কালার চেঞ্জ করতে পারি টেবিলের, ফন্ট ফ্যামিলি এরিয়া, তো ফন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি চাই এখানে একটা মার্জিন হোক, মানে উপরের দিকে একটু স্পেস চাই, তার মার্জিন টপ দিয়ে দেব 50 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখুন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, মানে উপরের দিকে বাড়বে। 50 দিয়ে দিচ্ছি, কপি রুল, দেন এখান থেকে পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে আমার। ডিপটা দেয়, ডিপ হচ্ছে কি বেস্ট ইম্পর্টেন্ট। ডিপ হচ্ছে কি আপনার কোনো সেকশনকে ভাগ করা, যেমন ধরুন প্রত্যেকটা একটা কাজে কিন্তু সেকশন থাকে, হ্যাঁ, গ্রিডে যে কাজটা করে এটা কিন্তু ডিপ দিয়ে কাজ করে মূলত। যেমন আপনার ধরুন একটা এখানে কিন্তু একটা সেকশন, একটা দুইটা তিনটা, মানে উপরের যে লাইনটা আছে এটা কিন্তু একটা সেকশন, তারপর এখানে একটা সেকশন, আর এর মধ্যে গিয়ে দেখুন এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। সেকশন বুঝতে গেলে আমি যদি ইন্সপেক্টে যাই তখন গিয়ে আমি আরো ডিটেলসে বুঝতে পারবো এখানে কি কি সেকশন ইউজ করা হয়েছে, মানে বাক যে করছে। এই দেখুন এখানে কিন্তু প্রথমে ফন্টটা ছোট করে নিই। ওকে, এই দেখুন দেখছেন কতগুলো সেকশন আছে এখানে। তো ওইটা আমি গ্রিড দিয়ে বা বুস্টার দিয়ে আমি ইজিলি 3 মিনিটে করে ফেলবো এটা সাইজটা আমার। তো এটা যদি আমি HTML করতে চাই তাহলে আমার বেশ সময় যাবে, এখানে প্লাস CSS এর কাজ করতে হবে। তো যাই হোক, আমি ডিভের যে কাজটা বোঝাচ্ছি আপনাদেরকে গ্রিডের। তো এই যে সেকশনটা বাক হয়েছে এটা মূলত ওই ডিপ দিয়ে করা হয়। ওকে, ডিপ দিয়ে করলে খুব প্রপারলি খুব সুন্দর হয় জিনিসটা, প্রফেশনালিজম হয়। তো সব জায়গায় দেখবেন ডিপ ইউজ করছে, ডিপ 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 মানে ডিভিশন, ভাগ হয়ে যাওয়া। তো আমি একটা পার্টকে, যে কোনো একটা পার্টকে আমি ডিবির ভিতরে রাখতে পারি বা ডিভিশনের ভিতরে রাখতে পারি। যেমন ধরুন এখানে আমি এটা ক্লোজ করে দিই, আমি একটা ডামি টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট জেনারেটর। আচ্ছা, এই যে বাগটা হয়েছে, তো ধরুন এই বাগটাকে আমি একটু কপি করি, ধরুন এই টাইটেলটা নিলাম, এখানে ধরুন ডিআইবি দিলাম, ডিআইবি দেওয়ার পর দেখুন বাগ ডিপ হয়ে যাবে, বা ডিপ ট্যাগটা ইউজ করবো আমরা, ডিভিশন ট্যাগটা। তো এখানে আমি একটা ক্লাস দিলাম,
অবশ্যই যেকোনো একটা ডিপ নেওয়ার পর আপনি ক্লাস দিবেন, একটা নাম দিবেন। তারপর আমরা কি করতে পারবো, ওই ক্লাস ধরে আমরা CSS এর কাজ করতে পারবো। তো আমি একটা নাম দিলাম মাই কনটেন্ট, কনটেন্ট দিলাম। তো এটার মধ্যে আমাদের পিটে h1 দিলাম, h1 ক্লাস টাইটেল, ওকে। তো পেস্ট দিলাম, তারপর এর মধ্যে পি দিলাম, পি মানে এটা প্যারাগ্রাফ। তো এই যে প্যারাগ্রাফ আছে না, এই প্যারাগ্রাফটা আমি নিচ্ছি, কপি করছি, দেন পেস্ট করছি, ওকে। তো এটাকে আমি আর বেশ কিছু লাইনে রাখতে পারি, এটা একটা লাইনে রাখি, পেস্ট করে দিলাম, দুটো ভাগে রাখলাম। এটাও ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন, মানে একটা ক্লাস দিয়ে বিজি নাম। তো এখন আসুন আমরা একটু স্টাইলিং করি এটাকে। ক্লিক করে ইন্সপেক্টে গেলাম, বিজিতে একটা কালার দিই এই জায়গায়। আচ্ছা, বিজি নামে আমার কোনো ক্লাস সিলেক্ট করা হয় নাই, যার জন্য এখানে দেখাচ্ছে না। এখানে আমার সিলেক্ট করে নিতে হবে, ডট বিজি দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি ক্লাসটা, সেভ। তারপর ধরুন আমার টাইটেল, কন্টেন্ট নিচ্ছি, তারপর ডট টাইটেল, তারপর ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশন ক্লাসটা নিচ্ছে, ওকে সেভ। এখন যদি আমি দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টেন্ট সিলেক্ট করলে কন্টেন্ট চলে আসছে, মানে CSS সিলেক্টরটা দেখাচ্ছে। এখান থেকে আমি একটা কালার চেঞ্জ দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এটা রাখছি, কপি রুল পেস্ট করে দিচ্ছি এই জায়গায়, সেভ। তারপর ফন্টটা টেক্সট লাইন সেন্টার, দেখেন ধরেন টেক্সট লাইন রাখছে, আর টেক্সট লাইন জাস্টিফাই মানে একদম পাশাপাশি লেগে যাবে উইডোন্ট, ওকে। এইটার যে সাইজটা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট উইডের যে এখানে, এটা কিন্তু একটা বক্স আকারও আছে। এটা মূলত আপনার বডিতে আমরা যে উইডটা দিয়েছিলাম এটা কিন্তু নিয়ে নিছে, এটা ওকে, এই উইডটা কিন্তু নিয়ে নিছে। যাই হোক, আমরা একটা উইড দিলাম এখানে। তো আমি চাচ্ছিলাম যে এখানে আর দুটো কন্টেন্ট হবে, মানে দুটো বাগ হবে। তো আমি চাইলে আরেকটা এখানে প্যারাগ্রাফ আমি লিখতে পারি, সেজন্য আমি যদি কন্টেন্ট একটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই কন্টেন্টে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরুন হোয়াইট রাখছি, হোয়াইট। তারপর পেডিং দিয়ে দিচ্ছি, পেডিং মানে এটার মধ্যে 5 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখবেন একটু দেখতে সুন্দর লাগবে। টাইটেলের ওকে, ডেসক্রিপশন, টাইটেল, কন্টেন্ট, একটা বর্ডার দিয়ে দিই, দেখতে আরো ভালো লাগবে। কিকজেল সলিড HTTP গ্রে কালার দিচ্ছি, ওকে। সাইজ বাড়াতে পারি, এই সাইজে থাকলো, ওকে। কপি রুল ডেস্কটপ,
আচ্ছা এখানে একটু বাড়িয়ে দিই, যেখানে একদম লেগে গেছে সেক্ষেত্রে মার্জিন টপ দিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখানে সেভ দিতে হবে মার্জিন টপ 50 পিক্সেল। ওকে, এখন আসি আমরা এটাকে দুটো ভাগ করব। দুটো ভাগ করতে গেলে ধরুন এটাকে আমি ডুপ্লিকেট করছি, সেম লেখাটাকে কপি করে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু সেম যে বক্সটা আছে, আমার যে স্টাইলটা আছে এটা কিন্তু নিচের দিকেই চলে এসেছে। ওকে, এখন দুটোকে ভাগ করতে গেলে আমার যে কন্টেন্টটা লেখা রয়েছে এখানে আমি একটা ক্লাস ইউজ করতে পারি। যেমন ধরুন এখানে W50, ওকে, W50 দিলাম, বা হাইফেন দিতে পারেন আপনি, সমস্যা নেই। এখানে আমি .W50 দিচ্ছি। তো যেহেতু W50 কন্টেন্ট একটাতে ইউজ করা হয়েছে আর একটাতে না, তো তার সঙ্গে একটাতে রাখছি W50। এখান থেকে আমি উইড দিয়ে দিচ্ছি 50%। 50% দিয়ে দিলাম। এখানে উইড দিয়ে দিই উইড 50%, সেভ। এখন আমি যদি এই W50টা ইউজ করি তাহলে দেখবেন কন্টেন্টে সেভ দিলাম, চলে এসেছে, মানে 50% যে উইডটা আছে উইডটা চলে এসেছে। এখন কিন্তু আরেকটা কাজ করতে হবে আমাদের, আরেকটা বক্সের নিতে হবে আমাদের টোটালটা। যেমন সেকশন ইউজ করবো তখন, মানে একটা গ্রুপ করে ফেলতেছি সম্পূর্ণটাকে। চাইলে এখানে ডিভি ইউজ করতে পারে, সমস্যা নেই। এটা সম্পূর্ণ কাট করে আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি। ওকে, একটা সেকশন ক্লাস নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আপনার ব্লগ পোস্ট, ওকে, ব্লগ পোস্ট দিলাম। এখান থেকে ডিসপ্লে ব্লক কন্টেন্ট ফ্লেক্স রুট গ্রিড ইনলাইন ব্লক ইনলাইন ফ্লেক্স যখন দিব তখন দেখবেন এই দুটো পাশাপাশি চলে এসেছে, যেটা বেটার হয় ইনলাইন ফ্লেক্স গ্রিড ফ্লেক্স দিই। এখান থেকে আমি চাইলে ইয়ে করতে পারি, একদম সেন্টার রাখতে পারি, সেন্টারে লাইন, তারপর জাস্টিফাই করে দিচ্ছি সেন্টার লাইন again, নেক্সট করতে আছে। তো এটাকে রাইট ক্লিক করে কপি রুল, সেকশনটা হচ্ছে আমার এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, সেকশন ক্লোজ করে দিচ্ছি, সমস্যা নেই। আমার কিন্তু ক্লাস অলরেডি এখানে নেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে। তো এটা কিন্তু একদম লেগে গেছে। তো এই লেগে যাওয়াটাকে আমরা একটু সাইড করে নিচ্ছি কন্টেন্টের, যেমন এখানে মার্জিন লেফট 0 পিক্সেল। আচ্ছা এখানে আমরা রাইট দিতে হবে, সরি, রাইট 0 পিক্সেল। ওকে, এই তো কেডিং রাইট ফিল পেগো, ঠিক আছে। ওকে, 30 দিচ্ছি। এখানে কিন্তু সেভ দিতে হবে আমার মার্জিন রাইট 30 পিক্সেল, সেভ। চাইলে আমি কন্টেন্টটা চেঞ্জ করতে পারি এখান থেকে, এই লেখাটা নিচ্ছি। ভাইয়া জি, ভাইয়া টোটাল যদি 100% হয় ওইখানে 50-50, আবার এখানে 30%, এটা কোথায় গেল তাহলে? মানে এটা কি সমস্যা হবে নাকি? 30% হয়েছে। না ওই যে টোটাল উইথ
এক একটার 50-50 মানে 100% নিল। তাহলে বাকি যে আমি মার্জিন 30% বা 20% যেটা ইউজ করলেন ওইটা তাহলে কোন দিক থেকে স্পেসটা পাইলো আর কি? এটা তো মূলত 50 নিছে, বুঝছেন? 50 মানে দুটোকে আমি কি করছি, এটা আলাদা ক্লাস নিচ্ছি, এটাতে আমি উইথ দিয়ে দিয়েছি 50%। ওকে, তো ওইটা থেকে সে এটাকে ওই যে এই যে সেকশনটা আছে কন্টেন্টে, দেখুন এখানে আমি কিন্তু দুই জায়গায় কিন্তু এই জায়গায় পাচ্ছে একটু এই জায়গায়, এই দেখুন হলুদ যে সেকশন ইয়েটা দেখতে পাচ্ছেন মাঝখানের যে হলুদটা, এটা কিন্তু মার্জিন রাইটেরই এটা। এটা কি শুধু একটা মাত্র পাইছে নাকি দুইটাতেই পাইছে? দুটোতেই এই দেখেন উপরে কিন্তু রয়েছে কিন্তু মার্জিন টপ 50। ওকে, আর যখন আমি মার্জিন রাইট দিচ্ছি তখন কিন্তু দেখেন মাঝখানে পাইছে, তারপর এর আগেটা কি অংশটা কি হ্যাঁ রাইট সাইডে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইয়েলো দেখাচ্ছে রাইট সাইডে, দুই সাইডে আমি তো মাঝখানে স্পেসটা করতে চাই, জাস্ট লেফটে না, জাস্ট মাঝখানে তাহলে কাজ করুন। করা যেতে। হ্যাঁ, তো আপনি তখন ইনলাইন করতে হবে, ঠিক আছে? এখানে আপনি ধরুন এই জায়গায় গিয়ে যেমন আপনি যে সেকশনটা চাচ্ছেন না, ওকে, এটা তো আমি টোটাল ম্যানুয়ালি করে দেখাচ্ছি। বুটস্ট্র্যাপে কিন্তু অলরেডি সেটআপ করাই আছে আপনার, গ্রিড সিস্টেমটা টোটাল সেটআপ করাই আছে। জাস্ট খালি ক্লাসিকভাবে লিখবেন W50 দিয়ে দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু দুভাগ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এখানে আপনার মানে রাইট সাইডে দিয়ে যেন না থাকে স্পেসটা, হ্যাঁ, অফ করে দিতে। তো সেক্ষেত্রে আপনি এখানে স্টাইল লিখবেন, স্টাইল মার্জিন 0 শেষ। আচ্ছা, মার্জিন 0 দিলে সমস্যা হবে কারণ উপরের দিকটা পাবে না, মার্জিন রাইট 0। ওকে, এখন দেখুন নাই, এটাতে আছে ওইটাতে নাই। এখানে দেখেন এটা কি রেসপন্সিভ করতে গেলে সমস্যা হবে না? একটাতে আছে যে আছে আরেকটাতে নাই এরকম? না, সমস্যা হবে না। যদি প্রবলেম হতো তাহলে কিন্তু এটা নিচে চলে আসতো। যদি ধরেন আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেন ম্যানুয়ালি, আপনি ধরেন এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম, উইড আমি বাড়িয়ে দিচ্ছি, ওকে, 50%টাকে বাড়িয়ে দিচ্ছে, এই দেখুন। এই ব্লকটা আছে, ব্লক উইথ 100%। আর এটা মূলত কিন্তু রেসপন্সিভ না, ঠিক আছে? এটা কিন্তু রেসপন্সিভ না। রেসপন্সিভের জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে। জাস্ট আমি শুধু আপনাদেরকে গ্রিড সেকশনটা কিভাবে কাজ করে, সিএসএস কেমন কাজ করে ওইটা দেখাচ্ছি, ওকে? এখন যদি আপনি নিজে যদি ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন রেসপন্সিভ করা। আপনি যদি ডেস্কটপ ভিউতে কিন্তু সেম যদি দেখতে পান একটা বিষয়, তাহলে তো কিন্তু মোবাইল ভার্সনে কিন্তু অন্যরকম লাগবে। ইন্সপেক্টর যদি যান, এখান থেকে মোবাইল ভার্সন আমি দেখতে পাবো। এই দেখেন এটা দেখছেন। এখন যদি আমি এই জায়গায় গিয়ে একটু চেঞ্জ করি 100 জিবি 100%, এখন কিন্তু এটা টোটাল ইয়ের সাথে লেগে আছে একদম। যখন আমি এখান থেকে 980 বা আমার অনুযায়ী দিব, তখন কিন্তু 980 থেকে কিন্তু ইয়ে হচ্ছে। তো এগুলো কিন্তু আপনার ধরে কিন্তু কাজ করতে হবে। মোবাইল ডিভাইসের সাইজ ধরে কিন্তু আপনার রেসপন্সিভের কাজ করতে হয়। যে বিভিন্ন রকমের আপনার ফোনের সাইজ আছে, হ্যাঁ? তো দেখা গেছে আপনার স্যামসাং এ এক রকমের সাইজ খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু আইফোন দিয়ে গেলে অন্যরকম দেখাচ্ছে। তো এগুলো সবগুলোই কিন্তু বিবেচনা করে রেসপন্সিভ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করবো তখন কিন্তু সবগুলো ডিভাইসের কিন্তু রেসপন্সিভ এইটার ভিতরে রয়েছে প্যাকেজটা, লাইব্রেরি যেহেতু এটা বুটস্ট্র্যাপ। তো তখন আমরা জাস্ট কল করে ক্লাসগুলাকে, যেভাবে আমি চাইলে এখান থেকে আমি অর্ধেক করতে পারতেছি, কোনো সাইজকে ক্লাস রিমুভ করে দিচ্ছি, আবার যখন ইউজ করতেছি তখন আবার চলে আসছে। তো ওইটা মূলত আপনার বুটস্ট্র্যাপে কিন্তু সব ধরনের সেটআপ করেই দেয়া আছে। তো আমরা জাস্ট ওভাররাইট করে কোনো ডিজাইনকে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এখানে ডিপের একটা সেকশন দেখালাম যে ডিপ মানে মূলত বাক করে। আর ক্লাসেসের কাজ তো আমরা দেখলেনই, ক্লাস আর আইডি, ওকে। আইডি মূলত হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের মূলত এটা ইউজ হয়ে থাকে। কোন ধরনের জাভা স্ক্রিপ্টের কোনো একটা সিএসএস কি আপনি ধরছেন, তো এইটা অবশ্যই আপনার হ্যাশ দিয়ে নিতে পারেন। এক্সাম্পল ধরুন আমি এই
এই ক্লাসটাকে না রেখে আমি আইডি দিয়ে দিচ্ছি, ওকে? তখন কিন্তু এটাকে আবার কাজ করবে না, এবার এটা কিন্তু কাজ করবে না। যখন আমি এটাকে আমি ওই যে ব্লগ পোস্ট এটাকে ডট কেটে হ্যাশ দিব তখন কিন্তু এটা কাজ করবে। মানে এটাকে আইডি হিসাবে নিছে, মানে আইডির কোনো সিলেক্টর যদি থাকে তাহলে এটাকে হ্যাশ দিয়ে নিতে হবে, অন্যথায় আপনি ক্লাস যখন নেবেন তখন ডট দিয়ে নিতে হবে এটাকে। এই জাস্ট পার্থক্য, কিন্তু কাজ কিন্তু সেমই। জাস্ট শুধু প্রয়োজন অনুসারে আপনার ভিন্নতা হবে। আচ্ছা, এই যে লেআউটের যে কাজটা, আপনি যখন হেডারের কাজ করবেন তখন কিন্তু এভাবে হেডার ট্যাগ দিয়ে হেডার নিতে হবে। আপনি তাহলে ডিপ নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সৌন্দর্যের জন্য মানে একটা সেকশনকে আমি নাম দিয়ে রাখতেছি হেডার, তো হেডার দিয়ে রাখতে পারেন। তো ন্যাব মানে মেনু, এই মেনু থাকবে এক সাইডে যে মেনু, এই এটা কিন্তু লেফট সাইডে মেনু দিচ্ছে বলতো, আপনি চাইলে এখানে মেনু দিতে পারেন। এটা মানে ন্যাব মানে মেনু, নেভিগেশন লিঙ্ক। আর সেকশন মানে ডিফাইনের সেকশন এর ডকুমেন্ট, এখানে আপনি সেকশন ওয়াইজ যে ডকুমেন্ট আমরা যে কাজ করছি, মানে বডির ভেতরে যেগুলো কাজ হবে এগুলো কিন্তু সেকশন দিয়ে কাজ করতে হবে। আর আর্টিকেল মানে হচ্ছে কোন ধরনের সেকশনের ভেতরে আপনার একটা পোস্ট বা কোনো কিছু লিখতেছেন ব্লগ পোস্টের মতো, যেমন এটা আমি যেটা করলাম এটা কিন্তু মূলত আর্টিকেল, আমি কিন্তু আর্টিকেল ট্যাগটা কিন্তু নিতে পারতাম। ধরুন আমি চাইলে ওকে এখান থেকে সেকশন রয়েছে, এখানে আমি আর্টিকেল দুটি দিই, আর্টিকেল দিলাম, তাও কোনো সমস্যা নাই, কাজ হবে। তারপর ফুটার, কিন্তু আপনার যে নিচের দিকে যে ফুটারটা থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখবেন একটা এই যে এটা কিন্তু ফুটার, হ্যাঁ, তার নিচে কিন্তু নেভিগেশন লিঙ্ক থাকে, একটা কোম্পানির কপিরাইট থাকে, এটা মূলত ফুটার হয়ে থাকে, ফুটার বলে। আর এ সাইড হচ্ছে আপনার রাইট সাইডে যে সাইড বার থাকে, যেমন এটা, এটা কিন্তু একটা সাইড বার, বা এটা একটা সাইড বার, এর যেখানে রয়েছে এটা কিন্তু সাইড বার। তো এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন এ সাইড দিয়ে, এ সাইড ট্যাগ ইউজ করে। এই হচ্ছে কি লেআউটের কাজ মূলত। আর ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম ফরম নিয়ে কাজ করব, ফরম্যাটিং, ফরম সেকশন নিয়ে। ফরমটা আমাদের কনভার্ট শেষ হয়ে গেলে মোটামুটি আমরা বুস্টআপে চলে যাব।